মা পাইছি, তারপরও নিজের একটা আপন ঠিকানাটা দরকার। তখন আমি বুঝতে পারি না যে আমি হারিয়ে গেছি। 3 মাসে তারা আমাকে একবারও খোঁজ খবর নিতে আসে নাই। হুট করে আমাকে একদিন বলে যে তোমাকে আমরা ট্রেনিং এ পাঠাবো। শুধুমাত্র তখন ওইটাই কাজ করছে যে সবাই পরীক্ষা দিবে, আমি পরীক্ষা দিতে পারবো না। এটা অন্যরকম, মানে অনেক খারাপ লাগছে। এতদিন খোঁজেননি কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা সকা, সংক্ষিপ্তভাবে এসওসিএ, এই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত এই অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পান আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমাদের বেশ কয়েকটি চ্যানেল রয়েছে ফেসবুকে বলবো আমি, চ্যানেল আসলে দুটো। একটা হচ্ছে আরজি কিবরিয়া, তার নিজের চ্যানেল, যেটা আমার ব্যক্তিগত চ্যানেল, এবং আরেকটি হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের সকা নামে যে চ্যানেলটি আছে, যেখানে আমাদের ফেসবুকে আপডেট ভিডিওগুলো, ব্র্যান্ডিং বাংলাদেশ এবং লাইভ আসছে। এবং আপনারা খুব নোটিস করলে দেখবেন যে আমাদের আরজি কিবরিয়া পেজে শুধুমাত্র বেসিক ভিডিওগুলো এখন আসছে। ধীরে ধীরে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের যত কন্টেন্ট আছে সেগুলো শুধুমাত্র সকা পেজে পাবলিশ হবে ফেসবুক থেকে। এছাড়া আপনারা যদি আমাদের ইউটিউবে যান, ইউটিউবে ডিভাইড করা আছে, আরজি কিবরিয়ার জন্য একটা চ্যানেল আছে এবং একই সাথে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের একটি চ্যানেল আছে এবং আপন ঠিকানার একটি চ্যানেল আছে। পাশাপাশি ওয়ান নামে নতুন আরেকটি চ্যানেল আমাদের আছে, যেখানে আমরা এক্সপেরিমেন্টালি নতুন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি। আপনাদের সাপোর্ট পাচ্ছি, দোয়া পাচ্ছি, এবং আরও অনেক বেশি সাপোর্ট আর দোয়া দরকার। দেখা যাক আল্লাহ ভবিষ্যতে আমাদের জন্য কি লিখে রেখেছেন। সো আমি কথা বাড়াবো না, এই পর্যায়ে যিনি আমার সঙ্গে আছেন তিনি তার পরিবারই খুঁজতে এসছেন, তার সঙ্গে বিস্তারিত জানার চেষ্টা করব। নাম কি আপনার? সুমাইয়া। সুমাইয়া। সুমাইয়া, বয়স কত? এখন 18 চলছে। 18 চলছে। আপনার মায়ের নাম? মায়ের নাম পলাশী। পলাশী। আপনার বাবার নাম? জাহাঙ্গীর আলম রানা। জাহাঙ্গীর আলম রানা। আচ্ছা, আপনারা 2 ভাই ছিলেন। ভাইদের নাম একটু বলেন। ভাইদের নাম ইয়ামিন আরাফাত সাইফ, সাইফুল ইসলাম। জি। খালার নাম মনে আছে? জি। নামগুলো বলেন। খালার নাম হাসি এবং খুশি। ঠিকানা আপনি বলেছেন, শুধুমাত্র জেলার নাম জানেন, রাইট? কি সেটা? নোয়াখালী। নোয়াখালী। ওকে, ফাইন। কি হয়েছে আমাকে সুমাইয়া একটু বলেন তো, একদম শুরু থেকে বলেন। আমি যখন ছোট, 4 থেকে 5 বছর, তখন আমি আমার আব্বুর হাত থেকে হারিয়ে যাই। কিভাবে? এটা আমি মনে করতে পারি না, কিন্তু কোনো একটা জনবহুল জায়গায় গিয়ে আমি হারিয়ে গেছি। ওকে। হয়তো সেটা মাদ্রাসায় যাওয়ার সময় বা অন্য কিছু, মেবি আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, বাট আমার নলেজ অত বেশি নাই। তারপর আমি ওইখান থেকে হারিয়ে যাওয়ার পর আমি, মানে আমার যতটুকু মনে আছে, আমি মানে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, কিন্তু তখন আমি বুঝতে পারি না যে আমি হারিয়ে গেছি। ওকে। কিন্তু যখন আমি বুঝতে পারছি আমি যে হারিয়ে গেছি, তখন আমি মানে কান্নাকাটি শুরু করছিলাম। তারপর ওইখান থেকে আমি, মানে যেখানে গিয়ে থামি ওটা একটা থানার সামনে আমি গিয়ে থামি। ওইখানে আমার কান্নাকাটি দেখে যে পুলিশ অফিসাররা ছিল, ওদের মাধ্যমেই এখন একজনের সাহায্যে আমি, এখন অনেক কিছু হয়তো ঘটছে, আমার অত বেশি মনে নাই। তখন 4 থেকে 5 বছর বয়স। তখন তাদের, ওইখানকার পুলিশদের মাধ্যমে আমি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আছে, ওইখানে গেছিলাম। তারপর ওইখানে কয়েক মাস ছিলাম। পরে ওইখান থেকে আমাকে গাজীপুর ট্রান্সফার করছে। গাজীপুর একটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করছে। কি প্রতিষ্ঠান এটা? ওটা হচ্ছে জাপান বাংলাদেশ। আচ্ছা। সাকুরা ফ্যামিলি হোম প্রতিষ্ঠানের নাম। সাকুরা ফ্যামিলি হোম। ওকে। সো ট্রান্সফার করার পরে ওখানে কি হলো? ওইখানে আমি তারপর ওইখানে থাকা শুরু করলাম। ওইখানকার নিয়ম কারণ সব ভালো, আলহামদুলিল্লাহ। ওইখানে মা পাইছি, তারপরও নিজের একটা আপন ঠিকানাটা দরকার, যেটা ওইখানে মা বলতে ওনার? মা বলতে ওইখানকার নিয়ম ছিল বাচ্চাদের মানে হাউস ভাগ করা ছিল। ওইখানে মোট 3টা হাউস ছিল। 3টা হাউসে 3টা নাম ছিল, পদ্মা, মেঘনা, যমুনা। 3 হাউসে একজন করে মা ছিল প্রতিটা হাউসে। আর একটা হাউসে 8 থেকে 12 জন বাচ্চা ছিল, এবং প্রত্যেকে ওই হাউসে যে দায়িত্বে ছিল তাকে মা বলে ডাকতো। আচ্ছা। ওইটা ছিল ওইখানকার নিয়ম। আমি যে ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পরে ওইখানে মানে আমি এই 2024 সাল পর্যন্ত আমি ওইখানেই ছিলাম। আচ্ছা। ওইখানে থেকে আপনাদের কি হয়েছে, মানে কোনো স্কিল ডেভেলপমেন্ট বা পড়াশোনা করানো? হ্যাঁ, ওইখানে আমি ফার্স্টে যখন গেছি তখন হয়তো 4 থেকে 5 বছর বয়স। তখন ফার্স্টে ওনাদের কাছে পড়াশোনাটা আমি শিখছি। তারপর ওনারা আমাকে বাহিরের স্কুলে, যে এলাকার বাচ্চারা যে স্কুলগুলোতে পড়ে, আমি ওইখানেই পড়ছি। ওইখানে আমাকে দিছে। ওইখান থেকেই আমি 1 2 একবার ক্লাস 5 পর্যন্ত পাস করছি। আপনার এনআইডি কার্ড হয়েছে? না, আমার এখন এনআইডি কার্ড হয়নি। ওকে। তারপর আমি ওইখান থেকে ক্লাস 5 পর্যন্ত পাস করছি। মানে ওইখানকার নিয়ম কারণ সবই আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। জি। একদম একটা ফ্যামিলির মতো পেয়েছিলাম। মামা ডাকতাম, খালা ডাকতাম। তারপর বাট বাবা কাউকে ডাকতে পারতাম না। মামা, খালা, মা ডাকতাম। আর মানে যে মালিক ছিল
সে হচ্ছে একজন জাপানিজ। ওনাকে সম্ভবত বাবা ডাকার জন্য বলা হইতো, বাট উনি তো বাংলাদেশে সেরকম আসতো না। আমরা ওনাকে ওনাদের যে জাপানিজ ভাষায় ওনাকে আমরা অজিচান ডাকতাম। এতটুকুই, মানে ওনার সাথে আমাদের সেরকম বেশি যোগাযোগ হইতো না, বাট উনি অনেক সময় আসতো বাংলাদেশে। আর এরপরে আমি কলেজ যখন হাই স্কুল লাইফে উঠছি, আমি এলাকার স্কুলে পড়াশোনা করছি, হাই স্কুল অন্যদের মতো সবার সাথে। এরপর যখন 2024 সাল, তখন হয়তো তাদের ভিতরে কি হয়েছে আমি জানি না, যেহেতু একটা প্রতিষ্ঠান আরেকজনের, তারা তাদের মতো করে আমাকে ইন্টারে ভর্তি করাইছে। ইন্টারে ভর্তি, তার উপর হয় কি, আমার যাবতীয় চিকিৎসা, আমার আগে একবার টিবি রোগ ধরা পড়ছে। তারপর একটা হচ্ছে যে জয়েন্টে যে পেন, ওইটাও ধরা পড়ছে। তারপর আবার আমার খাদ্যনালী শুকিয়ে গেছিল। একসাথে 3টে অসুখ ধরা পড়ছিল। এটা কত বছর বয়সে? এটা 2023 সালে, প্রায় 2 বছর আগে। হ্যাঁ, তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিব, ম্যাট্রিক পরীক্ষাতে স্টুডেন্ট ছিলাম আমি। তারপর আমার এক্সামের আগে এটা ধরা পড়ছে। ধরা পড়ার পরে এখন ডক্টররা বলছে যে আমার যে জয়েন্টে পেইন, এটা হচ্ছে আমার বংশগত একটা সমস্যা, এটা কখন আমার মানে সারবে না, এটা ওষুধ খেয়ে কমাতে হবে। আচ্ছা। আর বাকি এগুলো হয়তো একটু মিস্টেক হয়ে গেছে, যেরকম খাদ্যনালী শুকায় যাওয়া, টিবি। তারপর ওনারা ওই প্রতিষ্ঠান থেকে আমাকে মানে চিকিৎসা করেছে, রামপুরাতে চিকিৎসা করাইছে। আমি অনেক জায়গায় অনেক মাধ্যমে গেছি, রামপুরা, ধানমন্ডি, ওইগুলো জায়গায় গিয়ে চিকিৎসা করে সুস্থ। কিন্তু তখন আমার যে ম্যাট্রিক পরীক্ষার সময় ডক্টর আমাকে পরীক্ষাটা দিতে মানা করছিল। ওহো, যে পরীক্ষা দিয়েছেন আপনি? হ্যাঁ, আমি অনেক আলহামদুলিল্লাহ। জোর করে পরীক্ষা দিচ্ছি, কারণ আমার মাথার মধ্যে শুধুমাত্র তখন ওইটাই কাজ করছে যে সবাই পরীক্ষা দিবে, আমি পরীক্ষা দিতে পারবো না। এটা অন্যরকম, মানে অনেক খারাপ লাগছে। পরে আমি অনেক জোর জবরদস্তি করে পরীক্ষা দিছি এবং হয়তো অত ভালো রেজাল্ট করি নাই, বাট পাস আসছে আমার। এরপর আমি ইয়াতে ভর্তি হয়েছিলাম, ইন্টারে। যে স্কুল থেকে পাশ করছি ওই স্কুলেরই কলেজ আছে, কলেজ শাখায় ভর্তি হয়েছিলাম। কিন্তু আমি জানি না হয়তো তাদের ভিতরে কি ছিল না ছিল, আমি 6 মাসও ক্লাস করতে পারি নাই। তারা হুট করে আমাকে একদিন বলে যে তোমাকে আমরা ট্রেনিং এ পাঠাবো। তখন তারা আমাকে মহিলা অধিদপ্তরের আন্ডারে ময়মনসিংহ ট্রেনিং সেন্টার ছিল, ওইখানে পাঠাইছে। বাট তখন আমি জানতাম না যে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। তারা আমাকে পাঠায়, আর আমার পড়াশোনার প্রতিও ছোটবেলা থেকে অনেক ঝোঁক ছিল, মানে আগ্রহ ছিল অনেক। পরে আমি যখন ওইখানে গেলাম, 3 মাস ট্রেনিং করলাম। 3 মাসে তারা আমাকে একবারও খোঁজ খবর নিতে আসে নাই ওইখানে দেওয়ার পরে। কিন্তু যেখানে ট্রেনিং করছি তারা সবাই আমার সম্পর্কে জানতো। কি শিখেছেন ওখানে? ওইখানে ফার্স্টে আমি শিখেছিলাম বিউটি পার্লারের উপর কাজ। ওকে। তারা সবাই খুব ভালো ছিল, ভালোভাবে আমাকে দেখছে। এরপরে ওই বিউটি পার্লারে কাজ করতে গিয়ে হয়েছে কি, আমার ছোটবেলা থেকে অ্যালার্জির প্রবলেম ছিল। মেডিসিন, ক্রিম এগুলো হাতে নিতে আমার হাতে অ্যালার্জির প্রবলেম হয়ে যায়, হাত পুরো বাজে অবস্থা হয়ে যায়। ওইখানে যোগাযোগও করছে, ওনারা সেরকম কোনো রেসপন্স করেনি। পরে ওই মানে যে প্রতিষ্ঠানে ছিলাম মহিলা বিষয়ক অধিদপ্তরে, তারাই সবকিছু করছে। পরে ওইখান থেকে আমি আবার যখন ঈদের ছুটি বা শেষ, আমার ট্রেনিং শেষ 3 মাস, তখন আমি আবার গেলাম আমার প্রতিষ্ঠানে, যেখানে ছিলাম সাকুরা ফ্যামিলি হোম। পরে ওইখানে গিয়েই আমি ফার্স্টে জানতে পারলাম যে তারা আমাকে আর পড়াশোনা করাবে না। পরে কেন করাবে না এগুলো আমাকে আর কিছু বললো না। পরে আমি মানে একটু ছিলাম যে বর্তমান যে দায়িত্বে আছে আমি তাকে ধরবো যে আমাকে কেন পড়াশোনা করানো হবে না। পরে সে যখন আসছে তখন আমি তাকে জিজ্ঞাসা করছি, সে অত কিছু বলে না। সে শুধু বলে যে পড়াশোনা এটা শিখো, এটা ভালো, আমার পক্ষে সম্ভব না তোমাকে পড়াশোনা করানো। এখন তখন আমার মাথায় শুধুমাত্র এটা কাজ করছে যে আমি তো একা বাচ্চা না, এখানকার অনেক বাচ্চা আছে এখানে, সবাই করতে পারতেছে, তাহলে আমি কেন করতে পারবো না। পরে আমি মানে অনেক জোর করছি, আমি কান্নাকাটিও করে দিছি ওই জায়গাটার মধ্যে, কারণ আমি মানে থাকতে পারবো না। মানে ওই একটা জায়গায় থাকতে সবার সাথে মিশতে একটা অভ্যাস হয়ে গেছে। আমি হোস্টেলে গিয়ে থাকতে পারতাম না। ওইখান থেকে আসার পরে মানে ওনারা আমাকে আর রাখলো না, বললো তুমি আবার ট্রেনিং এ যাও। আমাকে সেই ময়মনসিংহ আবার পাঠালো। ওইখানে গিয়ে আমি কেয়ার গিভিং এর উপর যে কাজ, ওইটা শিখলাম। কেয়ার গিভিং বলতে কি ধরনের কেয়ার গিভিং? মানে এটা কি বয়স্ক মানুষ তাদের? হ্যাঁ, বয়স্ক মানুষ। ওকে। তারপর ওইখান থেকে ওটা শিখার পরে ওইখান থেকেই আমাকে বলল যে শোনো, তোমাকে মনে হয় ওনারা ওই প্রতিষ্ঠানে রাখতে চাচ্ছে না, এজন্য তোমাকে কাজ শিখিয়ে হয়তো কোনো কাজ দিয়ে পাঠিয়ে দিতে চাচ্ছে। এখন তুমি যতই যাই করো, ওনারা রাখবে না। পরবর্তীতে আমি আবার আমি আবার মানে ওই ট্রেনিং সেন্টার থেকে বাসায় গেলাম, ওই দিনই মানে আমি তো বাসায় বলতাম আমাদের প্রতিষ্ঠানকে, বাসায় গেলাম ওই দিনই। মানে আমি সকাল 11টা থেকে 12টার মধ্যে গেলাম, বিকাল বেলায় আমাকে পাঠিয়ে দেওয়া হলো আরেক প্রতিষ্ঠানে। এটা ছিল নরসিংপুর আশুলিয়াতে। ওইখানে পাঠিয়ে দেওয়া হলো। ওইখানে আমি ফার্স্টে শিখলাম হচ্ছে টেইলারিং, এরপর শিখলাম হচ্ছে
বেকারি, পেস্টিন বেকারির উপরে। তো ভালো হয়েছে, আপনি হ্যাঁ। আপনাকে এক জায়গায় পাঠাচ্ছে, আপনি ট্রেনিং হ্যাঁ। নিচ্ছেন। কিন্তু ওইটাতে আমার সমস্যা হয় নাই। কিন্তু তখন আমি আর খারাপ লাগাটা কাজ করে না। আমি বুঝতে পারছি আমাকে রাখবে না, কিছু একটা করতে তো হবে, শিখতে তো হবে। ওইখানে শিখলাম। কিন্তু যে ট্রেনিং সেন্টার গুলোতে আমি কাজ করছি, কাজ শিখছি সবাই খুব ভালো ছিল। এটা হচ্ছে মেইন কথা। সবাই অনেক ভালো ছিল। সবার অনেক সাপোর্টও পাইছি। ওইখানে সাপোর্টের মাধ্যমে আমি কিন্তু আপনার সাথে একবার যোগাযোগ করার চেষ্টা করছিলাম। কিন্তু কিভাবে? যখন নরসিংপুর ছিলাম ওইখানকার আপুদের মাধ্যমে। আচ্ছা, এখানে বলে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমাকেই মানুষ স্ক্রিনে দেখে যে কারণে বলে আমার সঙ্গে যোগাযোগ করে। আমার সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা নেই আসলে, সত্য কথা। আপনার সাথে না, মানে যার সাথে যোগাযোগ করে এখানে আসছি তাকে। প্রথম কথা হচ্ছে, যদি ফোন করেন আপনারা, তাহলে আমাদের অফিসের যে স্টাফ আছে তারা ধরবে। তারাই রিপ্লাই দিবে, তারাই কমিউনিকেট করবে, বা তাদেরকে গাইডলাইন দেওয়া আছে। 2 নম্বর হচ্ছে, আমার পেজে যদি কেউ ইনবক্সে যদি টেক্সট করেন, সেটাও আমি দেখি না। এখানে একটা অটো রিপ্লাই যায়, কিন্তু পরবর্তীতে এখানকার অনেক অ্যাডমিন আছে, তারা চেক করেন, করে এটাকে সর্ট আউট করেন। সুতরাং সরাসরি আমার সাথে কথা বলার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, আমার সাথে যদি সোশ্যাল মিডিয়াতে সরাসরি কথা বলতে চান, তাহলে মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার নামে একটা আইডি আছে, ভেরিফাইড, এবং সেখানে টেক্সট করলে আমি দেখি। তবুও সম্ভাবনা 0.0001%। কারণটা হচ্ছে, ওখানে প্রচুর টেক্সট আসে, সেগুলো ম্যাক্সিমাম স্প্যামিংয়ে থাকে, এবং এই স্প্যামিংয়ের টেক্সট কখনোই ওপেন করা হয় না, বা সম্ভব হয় না আমার পক্ষ থেকে। যাই হোক, আপনি বললেন বলে বলে দিলাম, হয়তো অনেকের উপকার হবে। জি, তারপর? না, যখন যোগাযোগ করার চেষ্টা করছি ততক্ষণে আমার মানে ওই প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার সময়টা হয়ে গেছে। আমাদের মানে ৩ মাস কমপ্লিট হওয়ার আপনি সময় বের ছিল। হয়েছেন প্রতিষ্ঠান থেকে, সাকুরা থেকে? হ্যাঁ, ওখান থেকে এখন কত সালে বের হয়েছেন? ওইটা আমি ২০২৫ এর আ ফেব্রুয়ারির দিকে বের মানে হয়ে এই আসছি। বছরের প্রথম দিকে? প্রথম দিকে। কি করেন আপনি এখন? আমি এখন বিউটি পার্লারে জব করতেছি। জব করেন। আপনি নিজে নিজে স্বাবলম্বী? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্টার পড়া হয়েছে? না, আমি ইন্টার পরে আর এইচএসসি আর পরের কমপ্লিট করতে পারেন নাই। এখন ইচ্ছা আছে ইনশাআল্লাহ কমপ্লিট করব। তো আপনি ফ্যামিলি খুঁজতে চাচ্ছেন কেন, বা এতদিন খোঁজেননি কেন? এতদিন খুঁজেনি। আমি যে প্রতিষ্ঠানে থাকতাম তারা কোনো রকম সাহায্য করতো না। তখন আমার কাছে ওইখানে অ্যান্ড্রয়েড সেট নিষিদ্ধ ছিল। আর মানে আমি ইউজ করতে পারতাম না। তারা কোনো রকম সাহায্য করে নাই। কিন্তু ওই ফ্যামিলি থেকেই তো, বা পুলিশের পক্ষ থেকেই তো খুঁজে দেওয়ার কথা। হ্যাঁ, তারা কেন করে না আমি জানি না। বাট আমি অনেক ছোটবেলা থেকেই আপনার এগুলো দেখতাম আমি। আমরা ছোটবেলা থেকে এফএম এ শুনতাম। এরপরে যখন বড় হইছি তখন মোবাইলে দেখতাম। আচ্ছা। তখন থেকে আমার মাথায় কাজ করতাম। মনে, মনে রাখতাম। কারো সামনে প্রকাশ করতাম না। কারণ আমি জানতাম যে ওখানে এটা করবে না। তারা করত না। তারপর আমি অনেক জায়গায় গেলাম। অনেকে আমাকে বলছিল যে, "আরজি কিবরিয়া ভাইয়ার কাছে চেষ্টা করে দেখো, চেষ্টা করে দেখো।" করব, করব করতে, করতে পরে আমি যখন নরসিংপুর ছিলাম তখন আমি একবার চেষ্টা করছিলাম। হয়তো আপনারাও রেসপন্স করছিলেন। কিন্তু আমার সময় হয়ে গেছিল এখান থেকে চলে আসার। যে আপুর সাথে আপুর মাধ্যমে করছিলাম, পরবর্তীতে তার সাথে সেরকমভাবে যোগাযোগ হয় নাই। এজন্য আমি ওটা করতে পারিনি। এখন যে পার্লারে কাজ করছি, ওই পার্লারের যে মালিক আপু, উনাকে আমি শেয়ার করলাম ব্যাপারটা। পরে উনি বলছে, "তাহলে তুমি চেষ্টা করে দেখো।" পরে উনার মাধ্যমে আমি চেষ্টা করে এবার আমি পাইলাম। বাবাকে চিনবেন, মাকে চিনবেন, ভাই বোনকে চিনবেন? যখন আমি হারাইছি আমার ভাইরা ছোট ছিল। আমার একটা দুধের বাচ্চা ছিল, আমার একটা ভাই আর একটা ছিল আমার থেকে একটু বড়, হয়তো বেশি বয়স না। আর বাবাকে হয়তো চিনতে পারবো, কারণ আমার কাছে মনে হয় যতটুকু মিন হয় আমার বাবা একটু হয়তো শ্যামলা কালো বর্ণের ছিল, একটু খাটো করেছিল। তো এই হলো আপনার বিস্তারিত। আমরা একটু আরেকবার রিপিট করতে চাই। ওর নাম হচ্ছে সুমাইয়া। এটা বাবা মায়ের দেয়া নাম, চেঞ্জ হয়নি? না। ওর মায়ের নাম পলাশী, বাবার নাম জাহাঙ্গীর আলম রানা। 2 ভাই ওনার, সাইফুল ইসলাম ও ইয়ামিন আরাফাত সাইফ। কিন্তু আপনি এত সুন্দর করে নামগুলো মনে রাখছেন। এটাই কথা। এটা একটা কথা যে আমার হচ্ছে আমি যখন ছোটবেলায় হারায় গেছিলাম তখন যারা আমাকে পাইছে বা আমি যে প্রতিষ্ঠানে ফার্স্ট গিয়েছিলাম তারা আমার কাছ থেকে এগুলা লিখিতভাবে নিয়েছিল। তারা আমাকে জিজ্ঞেস করছিল, আমি নাকি তখন বলছিলাম। কিন্তু আমার মুখের ভাষা যে নোয়াখালীর ছিল ওটা দিয়ে উনারা বুঝতে পারছে আমি নোয়াখালীর মেয়ে। ওকে। সো ওনারা ধারণা করছেন যে আপনার বাড়ি নোয়াখালী হ্যাঁ, হতে পারে। আমার মুখের ভাষা তখন নোয়াখালীর ছিল। আর এটা আমিও মনে করি, কারণ আমার সাথে অনেক ছোট, ছোট বাচ্চারা ছিল। তারাও আমাকে দুষ্টামি করে নোয়াখালী, নোয়াখালী বলে আচ্ছা, খেপানোর চেষ্টা করত। বুঝতে পেরেছি। এখনো তারা এরকম খেপায় আমাকে। ওকে। কিন্তু এই যে বাবা-মার নামগুলা, এগুলা কিন্তু আমি আস্তে, আস্তে যখন সবার সাথে মিশা শুরু করলাম, বড় তারপর আস্তে আস্তে মনে হয়েছে নাকি না, তখন হারায় ভুলে গেছে? গিয়েছিলাম। জি। আমার এগুলা কিছুই মনে ছিল না। সো এগুলো আপনি কি ডাটা দেখে বের করেছেন? হ্যাঁ, এগুলা হচ্ছে যে আমি যখন আমার আমি যখন ক্লাস 7 এ বা 8 এ পড়ি, আমাদের ওই জাপানিজ মাধ্যমে আমাদের দেশের বাইরে যাওয়ার কথা ছিল আমার। ওকে। আমার নাচের উপরে দেশের বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু তখন বাবা-মা ছিল না দেখে আমাকে মানে যেখানে পাসপোর্ট এগুলা করে, ওইখানে পাসপোর্ট অফিসে আমাকে ইন্টারভিউর জন্য নেওয়া হইছিল। তখন ওইখানকার যে মানে আমার যে যখন ম্যানেজার ছিল, সে তখন আমাকে ডাকছে এবং আমাকে তখন কাগজপত্র আমি যেগুলা বলছিলাম এগুলা লিখে রাখছিল। ওই কাগজটা দিছে এবং আমি যখন হারাইছিলাম ওই দিনই আরো অনেকজন হারাইছিল এবং ওদের একটা ছবি
পত্রিকায় ছাপানো হয়েছিল, মানে একসাথে আমরা অনেকজন ছিলাম, ওদের ছবিগুলো পত্রিকায় ছাপানো হয়েছিল, এগুলো সব আমাকে দিয়েছিল। আবার বলেছিল যে এগুলো তুমি বলছিলে, এগুলো আমি লিখে রাখছি। সো ওই বলা থেকে আপনি এগুলো ডাটাগুলো নিয়েছেন। হ্যাঁ। এখন যদি ভালো এগুলো যদি সব ঠিকঠাক থেকে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর ঠিকঠাক না থেকে থাকলে কিছু করার নাই। জি। দেখা যাক, আমরা পজিটিভটাই মনে করতে চাই। ওর খালা হাসি এবং খুশি, ওর ঠিকানা হচ্ছে নোয়াখালী। ঠিক আছে? তো এই হচ্ছে ওনার তথ্য। নোয়াখালীর যত ভাই ব্রাদার আছেন, নোয়াখালীর কিন্তু অসংখ্য কেস আছে যেগুলো আমরা সফল করেছি। এবং প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, নোয়াখালীর গ্রুপগুলোতে আপনারা একটু শেয়ার করেন। সব বলতে পারছেন? জি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। সুমাইয়া তার পরিবারে ফিরবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।